ফিরকি কি হচ্ছে মা? দেখি। না না মিষ্টি মা, আমি ঠিক আছি। স্যার। রুদ্র, কথা শোনো রুদ্র। আজ আমার মাথায় রক্ত চড়ে গেছে। যে মুখ দিয়ে আমায় অপমান করেছে সেই মুখ আমি ভেঙে গুড়িয়ে দেওয়ার শয়তান। রুদ্র, ও আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছিল। তার বদলা আমি নেব না বৌদি। ছেড়ে দেবো তোকে? হ্যাঁ, ছেড়ে দেবো? এবার দেখ আমি কি করতে পারি। দেখ তোর আমি কি করি। রুদ্র, আমি তোমাকে বারবার বলছি ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। উনি আমাদের বাড়ির একজন সম্মানীয় অতিথি। ছাড়ো দাও, এরা আমার মান সম্মান। ছোটদা, ছোটদা তোর কোথায় ভুল হচ্ছে। উনি তো চুপ কর, জায়গা থেকে যা। ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলাম এখন দেখছি ততটা না। ঠিকই বলেছিল মা। নীলাদ্রি, তুমিও যাও এখান থেকে। কিন্তু মা। নীলাদ্রি, ঘরে যাও। আচ্ছা রুদ্র, তুমি কি ভুলে গেলে যে তুমি কোন বাড়ির ছেলে? এরকম অসভ্যের মতন ব্যবহার তোমাকে শোভা পায়? রুদ্র, এই বাড়ির একটা ঐতিহ্য আছে, তোমার দাদার সমাজে একটা সম্মান, একটা প্রতিষ্ঠা আছে, সব ভুলে গেলে? ছি 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 রুদ্র, ছি। শোনো বৌদি, তুমি আমার কথা শোনো। পীযূষ এ বাড়ির শিক্ষক, ওকে ওর প্রাপ্য সম্মানটা আমাদের দিতেই হবে। ও বাইরের লোক বড় হলো, আমি আমি নিজের লোক, ঘরের লোক, আমার অপমানটা। বেশ, তোমার কথা অনেকক্ষণ থেকে শুনছি, ওনারও কিছু বলার থাকতে পারে। পীযূষ, আপনার গাড়ির ধাক্কায় ওনার সাইকেল আর ওনার কিছু ক্ষতি হয়েছে, তাই আপনি একটু চিকিৎসার ব্যবস্থা করুন প্লিজ। তুমি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছো না। আমি এখানকার এমএলএ ভাস্কর সিনহা রায়ের ছোট ভাই। তাহলে তো আপনাকে বলতেই হয় যে আপনি অনেক ভুল, মানে আপনি বেআইনি কাজ করেছেন। কারণ আপনি এমএলএ না হয়ে এমএলএর গাড়ি করে ঘুরছেন, আবার সেই গাড়ি যখন অন্যকে ধাক্কা মারলো তখন আপনি ক্ষতিপূরণ না দিয়ে এখান থেকে চলে যাচ্ছেন। আচ্ছা, আপনারা না সমাজসেবী? সাধারণ মানুষের সেবা করা না আপনাদের কাজ? আর আপনারা তাদের ওপর অত্যাচার করছেন। রুদ্র, ওনার কথা শুনে তো মনে হচ্ছে যে ভুলটা তোমারই। পীযূষ তো অন্যায় কোনো কথা বলেননি। শোন, এই বাড়িতে যদি আর পা দিয়েছিস না তাহলে তোকে আমি। দাঁড়াও দাঁড়াও রুদ্র, আর কিছু বলার আগে তোমাকে রোমা, ভাস্কর ওদের সঙ্গে কথা বলে নিতে হবে। কারণ পীযূষকে নীলাদ্রিকে পড়ানোর জন্য রোমা রাজি করিয়েছে। এই রে, রুদ্র যদি ছেলেটাকে তাড়িয়ে দেয় তাহলে তো কেলেঙ্কারি হবে। আমি রোমা দাদাকে বোঝাবো কি করে যে আমার কথাতেই ছেলেটা পড়াতে রাজি হয়েছে? বাবা, বলছিলাম কি, আমার ভাইয়ের না একটু মাথা গরম, ওর কথায় কিছু মনে করবেন না। হ্যাঁ দিদি, তুইও আয়। চুপ, বৌদি ঠিক কথাই বলেছে। যা ঘরে যা, মাথা ঠান্ডা কর, যা। এই, তোর ভাগ্য না আজকে খুব ভালো। তবে চিন্তা করিস না, এই অপমানের পাই টু পাই হিসেব নিয়ে তারপর ছাড়বো। আর দেখে নেব তোর ন্যায় নীতির দৌড় কতটা। এমন দাবাই দেব না, সারা জীবন উঠে দাঁড়াতে পারবি না। চলো ফিরকি। চলো। পীযূষ, আজ আপনাকে যেভাবে এ বাড়িতে অপমানিত হতে হয়েছে, তারপর আপনাকে যে নীলাদ্রিকে পড়ানোর জন্য অনুরোধ করব সেই মুখ আমার নেই। কিন্তু আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। ছি, এ কি করছেন আপনি? আমি জানি যে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অপমানিত হতে হয়। আর তাছাড়া আজকে যে ঘটনাটা ঘটলো তার প্রভাব নীলাদ্রির ওপর পড়বে এমন কেন ভাবছেন আপনি? আর তাছাড়া নীলাদ্রির মতো একজন স্টুডেন্টকে পড়ানো তো আমার পরম সৌভাগ্য। আমি আসবো। ধন্যবাদ পীযূষ।
হয়েছে? ও কিছু নয় মা, রাত পোহালাই তো তোমার পরীক্ষা, তাই আমি চিন্তায় আছি। পড়ো, মন দিয়ে পড়ো। হ্যাঁ, কিরে লক্ষ্মী, খবর পেলি কিছু? না রে। আর কত করবি বল লক্ষ্মী, কম তো চেষ্টা করলি না তুই। নতুন করে আর কি বলবো, এ সবই আমাদের কপাল রে। তোকে কতবার করে বললাম, আয় চল আমাদের নাচের দলে আয়, হাতে দুটো পয়সা আসবে, তা তুই তো আমার কথা শুনলি না। আমাদের এই দল ভেঙে বেরোনোটা বোধহয় তোর আর হলো না রে লক্ষ্মী। সব সময় কপালের দোষ দিও না রোজি। সময়ের সুযোগ না মিললে অনেক চেষ্টায় ব্যর্থ হতে পারে। সে একই কথা হলো। আমার কি মনে হয় জানিস তো, আমার মনে হয় এই মানুষদের কাছে ঠক্কর খাওয়ার জন্যই আমাদের জন্ম হয়েছে। এই অপমান, লাঞ্ছনা এসব সহ্য করতে করতেই আমাদের জীবনটা কেটে যাবে রে লক্ষ্মী। মাসি, ও মাসি, আয় বাবা আয় আয়, তোর জন্য অপেক্ষা করছি। এই নাও, মা আজকে কাজে গেছিল, ওরা ওই খালি টিফিন বাক্সগুলো ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ রে, ওরা কিছু বলেনি মানে রান্না কেমন হয়েছে এই সব? না তো, তেমন কিছু তো বলেনি। তবে হ্যাঁ, আর রান্না করতে হবে কিনা তা তো কিছু বলেনি। মা শুধু এটাই বলতে বললো তোমায়। দেখেছিস রানী, তোরা মিথ্যেই আমার প্রশংসা করিস রান্নার। এসব আমার কিছু হবে না রে, আমি যাই রান্নাটা চাপাই। ফিরকি ওই কৌটাগুলো তুলে রেখে তুমি পড়তে বসো। ফিরকি, আমি আসি। কি হয়েছে রে ফিরকি? তোর হাতে ওটা কিসের কাগজ? এটা একটা ফোন নাম্বার। ফোন নাম্বার? এই নাও, এবার ফোন করে দেখো। রোমা, এবার ধীরে ধীরে আমাদের কাজগুলো গুছিয়ে ফেলতে হবে। হাতে তোর সময় নেই, কাল আমার চেয়ারম্যানের সাথে মিটিং আছে, আমি সারাদিন ব্যস্ত থাকবো। তুমি ওই টার্গেট এরিয়াগুলো একবার ভিজিট করে নিও। তুমি চিন্তা করো না ভাস্করদা, ইনফ্যাক্ট আজই আমি পাশের বস্তিতে যেতাম ওদের সাথে কথা বলতে, বাট কয়েকটা কাজ পড়ে গেল তাই। না না, দাঁড়াও, ওভাবে হুট করে চলে যাও না, আগে সকালবেলা লিস্ট ধরে একবার ডিসকাস করে নি। আগে ওই সংখ্যালঘু কমিউনিটির জায়গা ধরে মার্ক করতে হবে, তারপর তাদের ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে। দেখো রোমা, এই জোনটা তো আমাদের কাছে একেবারে নতুন আর খুব সেন্সিটিভ, কাজেই আমাদের মানুষের সাথে ঠিক সেভাবেই ডিল করতে হবে যাতে তারা আমাদের উপর ভরসা করতে পারে, তাই তো? কারেক্ট। ওই তো নন্দিনীও এসে গেছে। নন্দিনী, কি শুনছি রোমা নাকি নীলাদ্রির জন্য একজন ভালো টিচার ঠিক করে দিয়েছে? হ্যাঁ। সত্যি রোমা, আমাদের পার্টির এত কাজের চাপ সামলে তুমি এই সাংসারিক কাজগুলো কি করে হ্যান্ডেল করো, মানে হ্যাটস অফ টু ইউ। এমন করে কেন বলছো ভাস্করদা? আচ্ছা নীলাদ্রি কি আমার কেউ নয় বলো? আচ্ছা দিভাই, ওই নতুন টিচার, ওনার কি একটা প্রবলেম ছিল না একজন স্পেশাল স্টুডেন্টকে পড়ানোর ব্যাপারে? সেটা কি সলভ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এসছিলেন তো, ওনার স্পেশাল স্টুডেন্টকে নিয়ে এসছিলেন। জানো ওনার স্পেশাল স্টুডেন্ট কে? আমাদের ফিরকি। ফিরকিকে উনি পড়ান?
শুধু পড়ান না, কথা শুনে মনে হলো ওদের খুবই ভালো সম্পর্ক, খুব ভালো করে চেনেন, আত্মীয় বললেন। আগে তো আমরা এসব কিছুই জানতাম না। আজকে উনি ফিরকিকে নিয়ে আসাতে বুঝতে পারলাম যে ওদের বাড়ির সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ওনার। ও, তার মানে ওদের দুজনকে উনি একসাথে এখানেই পড়াচ্ছে, আই মিন টু সে এই বাড়িতেই। হ্যাঁ, তবে আজ এসছে, কিন্তু কাল থেকে এই জানোয়ারটাকে যেন আর এই বাড়িতে ঢুকতে না দেখি, এই আমি বলে দিলাম। আমি থাকতে ওই ছেলেটিকে আমি এই বাড়িতে ঢুকতে দেব না, আর তার জন্য যা ব্যবস্থা করার তুমি করবে রোমা। কিন্তু কেন? আমি বলছি কেন। আচ্ছা 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 আচ্ছা, কি রে লক্ষ্মী, কি বললো ওরা? ওই ছেলেগুলো তো ফোন করেছিল না? হ্যাঁ রে, কি বলছিল জানিস? বলছিল আমার কথার থেকে নাকি আমার রান্না অনেক বেশি ভালো লেগেছে ওদের। আরও বলছিল জানিস যে ওরা বাইরে বাইরে থাকে, অনেক দিন বাদে আমার হাতের রান্নায় নাকি মায়ের হাতে স্বাদ পেয়েছে। এইটা কি কম পাও না? হ্যাঁ, আমি তোমায় বলেছিলাম না মা, তোমার রান্না বেশ। আবার কাল থেকে দুজনের বেশি রান্না করতে হবে। দুবেলাই বললো? হ্যাঁ, এই তো ফোন করেছিল। ভাবলাম ব্যবসা লাটে উঠলো বুঝি, এ তো দেখছি এদের পৌষ মাস শুরু হলো। হ্যাঁ লক্ষ্মী, খাবারের টাকা কি ওরা কালই দেবে নাকি মাসের শেষে একেবারে দেবে? না না, মাসের শেষে একবারে দেবে। তবে আমি ভাবছিলাম কি রানী, আজকের খাবারটার জন্য আমি ওদের কাছ থেকে কোনো দাম নেব না। কেন দাম নিবি না কেন? এটা তো তোর ব্যবসা। আচ্ছা, 50 টাকা করে যদি দুবেলা খাবার দিই সারা মাস, তাহলে মাথা পিছু কত হচ্ছে? 3000 টাকা। ঠিক। আর 6 জনের জন্য যদি দুবেলা আমরা এই খাবার দিই, তাহলে মাসের শেষে ভেবে দেখ রানী, আমাদের হাতে যত টাকা থাকবে সেটা আমরা কল্পনাও করতে পারি না। এভাবে যদি তোর ব্যবসা বাড়তে থাকে তাহলে তো তোর মাটিতে পাই পড়বে না রে লক্ষ্মী। আমি বেঁচে থাকতে সেটা কি করে হতে দিই বল দেখি। এবার তুই যা মা, তোর অনেকটা সময় নষ্ট করে দিলাম, পড়তে বস যা। হ্যাঁ মা, এবার আমার পড়ায় মন বসবে। আমি এই যে তোমার হাসি মুখটা দেখে নিলাম। হ্যাঁ লক্ষ্মী, একটা কথা তো ভুলেই গেছিলাম, কাল আমাদের ফিরকির পরীক্ষা, আর তুই তো এখানে রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকবি। ওকে কে নিয়ে যাবে? ভাই আসবে, সেই নিয়ে যাবে। ওহ যাক বাবা, ওই মাস্টার ছিল বলে রক্ষে। দেখবি লক্ষ্মী, এবার যা হবে সব ভালোই হবে রে। ভগবানের কাছে প্রার্থনা করি কাল যেন মা সরস্বতী আমার মেয়ের সঙ্গেই থাকেন। ছি রুদ্র, ছি, এই শিক্ষা দিয়েছি আমি তোকে? আমরা মানুষের প্রতিনিধি হয়ে কাজ করি, তাই লোকে আমাদের বিশ্বাস করে, সম্মান করে, আর সেখানে তুই কি করলি? দেখ রুদ্র, আমি এর আগেও তোকে অনেকবার বারণ করেছি, আমার নাম ভাঙিয়ে কোথাও কোনো রকম অসভ্যতাম করলে আমি কিন্তু সহ্য করব না। তোমার নাম ভাঙানোটা দেখলে আর একটা বাইরের ছেলে আমাকে অপমান করলো, সেটা কিছু নয়। তোর মান সম্মান বোধ আছে নাকি রে? থাকলে রাস্তায় ওভাবে ঝামেলা জড়াতিস না। আর যা শুনলাম তাতে অপমানে তো কিচ্ছু দেখতে পেলাম না। কি ভেবেছিস তুই এমএলএ এর ভাই বলে যা খুশি তাই করতে পারবি? গাড়ি চড়ে যাস বলে রাস্তায় পথ চলতি যে কোনো মানুষকে ধাক্কা মেরে যাওয়ার অধিকার আছে তোর? আমি তো ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিলাম, ওই তো মাঝখান থেকে হইচই শুরু করলো। হ্যাঁ, মাঝখান থেকে হইচই শুরু করে দিল। দেখ রুদ্র, আমি তোকে ছোটবেলা থেকে দেখছি, তুই কিছুই করিসনি, অথচ প্রত্যেকটা মানুষ হইচই করে উঠেছে। তোর কি মনে হয় এই কথা আমি বিশ্বাস করি? দাদা, আমি তোমার নাম ভাঙিয়ে কিচ্ছু করতে চাই না। আমি আমার ব্যবসা নিয়ে বেশ ভালো আছি। সে তো দেখতেই পাচ্ছি। আমি বাড়িতে ডেকে এনে একজন টিচারকে, ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। রুদ্র, রুদ্র, তুমি আমার রেপুটেশনটার কথা একবারও ভাবলে না? না, হ্যাঁ, তোমার মনে হলো না একবারও যে ওই ভদ্রলোক যদি এখন মনীশবাবুকে গিয়ে সব কথা বলে দেন, তাহলে তোমার দাদার এই বাড়ির ইমেজটা কোথায় গিয়ে ঠেকবে? আচ্ছা,
পৃথিবীতে কি ওই একজনই মাস্টার আছে? তুমি যদি একবার বলতে তাহলে আমি লাটকে লাট মাস্টার এনে লাইনে দাঁড় করে দিতাম। আর কাউকে পাওয়া গেল না, বেছে বেছে ওকেই আনতে হলো। শোনো রুদ্র, আমি যাকে ঠিক করেছি অ্যাজ এ টিচার তার যথেষ্ট সুখ্যাতি আছে। উনি যথেষ্ট ভালো পড়ান, আর সেটা ওনার স্টুডেন্টের পরিমাণ আর ফিজের অ্যামাউন্ট দেখলে তুমি বুঝতে পারবে। আর একটা কথা মাথায় রেখো, নীলাদ্রির জন্য আমি যাকে অ্যাপয়েন্ট করেছি উনি বেস্ট অফ দ্য লট, এই নিয়ে সন্দেহের কোনো অবকাশই নেই। আর তুমি কি জানো যে কতটা সাধ্য সাধনার পর আমি ওনাকে ফাইনালি রাজি করাতে পেরেছি নীলাদ্রিকে পড়ানোর জন্য? বেস্ট। ইয়েস। শোন রুদ্র, তুই সোজা কথার মানুষ নো, সেটা আমি জানি। তোকে একটা কথা পরিষ্কার বলে রাখছি, রোমা নীলাদ্রির জন্য যে টিচারকে ঠিক করে দিয়েছে তিনি নীলাদ্রিকে পড়াবেন। আর এই নিয়ে ভবিষ্যতে এই বাড়িতে আমি কোনো রকম কোনো অশান্তি আমি চাই না। বুঝতে পেরেছি, এই বাড়িতে তোমাদের কাছে আমার মান সম্মানের কোনো মূল্য নেই। বেশ, তাহলে আমারটা আমি নিজেই বুঝে নেব। রুদ্র, রুদ্র! দাঁড়া ভাস্করদা, আমি কথা বলবো রুদ্রর সাথে। তুমি একদম চিন্তা করো না ভাস্করদা, আমি তো আছি, সবটা সামলে নেব। মন দিয়ে পরীক্ষাটা দিও মা। প্রশ্নপত্রটা হাতে পেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবটা পড়বে, তারপর বুঝিয়ে বুঝে উত্তরগুলো লিখো। তোর আসল মা যেখানেই থাকুন তার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে ফিরকি। মা, ফিরকি, এই ফিরকি, ফিরকি চ, বাইরে তো মাস্টার চলে এসেছে, তোকে ডাকছে। হ্যাঁ চলো মা, আসি। আচ্ছা শোনো, বাইরে তোমার ব্যাগটা আছে, একটু নিয়ে যেও মনে করে। আচ্ছা, টাটা টাটা, চল। দুগ্গা দুগ্গা। চল লক্ষ্মী, আমরাও কাজে লেগে যাই, অনেকগুলো লোকের রান্না করতে হবে তো। এ পার্বতী, হ্যাঁ বল। গরম মশলাটা বেটে রেখেছিস তো? হ্যাঁ রেখেছি রে আমি। দেখ রানীটা যে সেই যে কখন ধনে পাতা আনতে গেল এখনো এলো না। আচ্ছা তুই একটা কাজ কর, ভাতে জলটা দে আর গ্যাসটা অফ করে দে। ঠান্ডা জল না গরম জল? ঠান্ডা জল দে, দেখবি ভাতটা কেমন ঝরঝরে হবে। মাসি, ও মাসি। হ্যাঁ রে লাড্ডু, কি হয়েছে রে? মাসি, তোমাকে ওরা ডাকছে। কে ডাকছে? ওই এমএলএ লোকজনরা এসেছে, ওরা তোমাকে ডাকছে। এমএলএ লোকজন? আবার কি হলো রে বাবা? আচ্ছা চ চ গিয়ে দেখি। নমস্কার ম্যাডাম, আমি লক্ষ্মী। নমস্কার, আমি রোমা। আমাদের এমএলএ মিস্টার ভাস্কর সিনহা রায়, উনি তো আবার এবছর এই এলাকা থেকে ভোটে দাঁড়াচ্ছেন, আমি ওনার হয়ে প্রচার করতে এসেছি। আচ্ছা আচ্ছা। শুনলাম যে আপনার গুরুমা এখন এখানে থাকছেন না, আর আপনি আপনাদের কমিউনিটির হয়ে লিড করছেন, তাই আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। বলুন না ম্যাডাম, কি জানতে চান? ও মা, আমি কি বলবো, বলবেন তো আপনারা। আপনাদের সুবিধের কথা, অসুবিধের কথা, সেগুলো জানলে তবেই তো তার সমাধানের চেষ্টা আমরা করব। মাফ করবেন ম্যাডাম, আসলে আগে আমাদের এভাবে সমস্যার কথা জানতে কেউ আসেনি, আমরা ঠিক বুঝতে পারিনি আর কি। আর সেই জন্যই তো আমরা এখানে এসেছি লক্ষ্মী। আমরা তোমাদের খোঁজ নেব না তো আর কে নেবে? একটা কথা জানবে, মিস্টার ভাস্কর সিনহা রায় সব সময় তোমাদের পাশে ছিল এবং পাশে থাকবে। আমরা তো আপনাদের উন্নতির জন্য, আপনাদের অধিকারের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। ম্যাডাম আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন, একটু ভেতরে আসুন না, বসুন। না না, আজ আর ভেতরে যাব না, তবে ক্লাবের ছেলেদের মুখে আপনার কিন্তু খুব সুখ্যাতি শুনলাম। শুনলাম
আপনার নাকি একটি বালিতা কন্যা আছে, মেয়ে আছে। হে, এবার কি হবে? হ্যাঁ ম্যাডাম, ও আজকে স্কুলে গেছে, ওর আজকে ভর্তির পরীক্ষা। তাতে কি লক্ষ্মী, ছবি তো আছে, দিদিমণিকে দেখা না। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আসছি। এই দেখুন দিদিমণি, সর্বনাশ, উনি নিশ্চয়ই ওই বাড়িতে ফিরকিকে দেখেছেন। উনি যদি জানতে পারেন যে ফিরকি আমারই মেয়ে, তাহলে